সাথে আলোচনা করা হয় নাই, যেটা অ্যাকচুয়ালি পার উইক অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। এবং এটা আপনাদের প্রতি মঙ্গলবার জমা দিতে হবে সফট কপিতে। আমি নেক্সট মঙ্গলবারের জন্য অ্যাসাইনমেন্টটা সেট করছি। অ্যাসাইনমেন্টটা হচ্ছে একটা স্পেসিফিক ক্যাটাগরির সাইটের উপরে ডাটা ফ্লো ডায়াগ্রাম তৈরি করা। স্পেসিফিক সাইট ক্যাটাগরির উপরে সাইটের উপরে ডাটা ফ্লো ডায়াগ্রাম তৈরি করা। ডাটা ফ্লো ডায়াগ্রাম লাইক কোথা থেকে আমি কোথায় যাচ্ছি, কোন পেজে কি ধরনের ফিচার আছে, তাহলে আমরা শিখে যাব একটা টাইপ অফ সাইটে কি কি থাকে, কি কাজগুলো করতে হয়, রাইট? লাইক আমি যদি একটা এক্সাম্পল বলি, ছোট্ট একটা এক্সাম্পল লাইক ব্লগ সাইটে আমি যদি বলি ফার্স্ট পেজ হোম পেজে কি থাকে, ব্লগের শর্ট ডেসক্রিপশন গুলো থাকে লাইক 8টা 5টা বা 10টা, রাইট? এছাড়া রাইট সাইড গুলোতে ক্যাটাগরি, পপুলার পোস্ট, রিসেন্ট পোস্ট, আর্কাইভ এগুলো থাকে, রাইট? টপ মেনুতে হোমের সাথে কি থাকে, অ্যাবাউট, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, কন্টাক্ট, রেজিস্ট্রেশনের কনসেপ্ট থাকে, রাইট? আর যদি আমি রেজিস্ট্রেশনের ভেতরে ঢুকি, ওখানে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে লগইন এর অপশন থাকে। এই যে আমি বিষয়গুলো বলছি, আপনারা এটা ফ্লো ডায়াগ্রাম আকারে লিখে নিয়ে আসবেন, করে নিয়ে আসবেন। ফ্লো ডায়াগ্রাম গুলো কেমন হয়, লাইক এই বক্স আকারে, তারপরে বক্স থেকে নোট বের হয়, ঠিক আছে? তাহলে আমি যদি হোম থেকে বলি রেজিস্ট্রেশনে যাচ্ছি, রেজিস্ট্রেশনের কয়টা পার্ট, রেজিস্ট্রেশন এখানে রেজিস্ট্রেশন ফর্ম, রাইট? তারপর এখান থেকে কি হবে, এখান থেকে আসবে কি লগইন, রাইট? লগইন যদি সে ফেল করে ফেরত যাবে কোথায়, লগইন যদি সাকসেসফুল হয়, লাইক আমি এখানে চলে আসি কি ইউজার প্যানেল, লগইনটা সাকসেসফুল হতে হবে, রাইট? ইউজার প্যানেলের মধ্যে কি আছে আমি ফিচার আকারে এখানে লিখব, আমি রেজিস্ট্রেশন করব কোন একটা ব্লগে, করার পরে আমি লগইন করেছি, লগইন করে কি কি দেখতে পাচ্ছি সেটা আমি এখানে লিখব, রাইট? আমি যখন হোমে আছি, হোমে কি কি ফিচার আছে সেটা আমি লিখব, বুঝতে যাচ্ছে? তাহলে কি হবে, একটা পার্টিকুলার টাইপের সাইটের উপরে আপনাদের একটা ভালো ধারণা জন্মাবে যে ওই টাইপের সাইটে কি কি থাকে। আমি বিষয়টা বোঝাতে পেরেছি? হ্যাঁ, আমি আমাদের হাতে আছে 12টা উইক, ইনফ্যাক্ট একটা উইক চলে গেছে, আজকে দ্বিতীয় উইক। এই উইকের অ্যাসাইনমেন্ট দিচ্ছিল, আমি 10টা ক্যাটাগরি বলবো, স্পেসিফিক 10টা ক্যাটাগরির উপরে আপনাদের পরবর্তী 10টা উইকে 10টা অ্যাসাইনমেন্ট জমা করতে হবে সাইটের ডাটা ফ্লো ডায়াগ্রামের উপরে। হ্যাঁ, আপনারা এই ফ্লো ডায়াগ্রামটা করবেন ভিজিওতে, মাইক্রোসফটের একটা টুল আছে মাইক্রোসফট ভিজিও, বক্স টক্স গুলো করা আছে, টেনে টেনে ধরে ধরে ওখানে আনতে হয়। হ্যাঁ, লাইন কিভাবে স্কোয়ার তৈরি করবেন, কিভাবে লাইন টানবেন, কিভাবে আপনি ট্রায়াঙ্গেল নেবেন, রেক্ট্যাঙ্গেল নেবেন, আপনি ডায়মন্ড করবেন, সবকিছু ওখানে সিম্বল গুলো আছে। সিম্বল গুলোর মিনিং আছে, মিনিং গুলো ওখানে ইয়া থেকে হেল্পলাইন থেকে জেনে নেবেন যে কোন সিম্বলের কি নাম। ভিজিও কথাই বলছি, মানে ভিজিও দিয়েই বলছি, না ফটোশপ দিয়ে না, ভিজিও থেকে। হ্যাঁ, আমরা একটা সাইটে ডাটা ফ্লো ডায়াগ্রাম তৈরি করব, আমরা যতটুকু বুঝি। আমরা তো সম্পূর্ণটা বুঝতে পারবো না, রাইট? আমরা তো বুঝতে পারলে আমি অ্যানালিস্ট প্রোগ্রামার হয়ে যেতাম, তাই কি না? যা হতে প্রায় 5 থেকে 7 বছর সময় লাগে, বোঝা যাচ্ছে? বাট আমরা শুরুতে যখন এই কাজগুলো করব, তখন বুঝতে পারবো যে কি ধরনের সাইটে কি কাজ করতে হয়। আমাকে একটু মনোযোগ দিয়ে ওই টাইপের সাইট গুলো দেখতে হবে, এই জন্য অ্যাসাইনমেন্টটা দেওয়া। এবং যখনই নতুন নতুন কাজ দেখবেন, বিভিন্ন ধরনের কাজ আপনাদের চোখের সামনে আসবে এবং আগ্রহ জন্মাবে এটা শেখার জন্য। ভিন্ন ভিন্ন টাইপের সাইটে ভিন্ন ভিন্ন টাইপের জব এক্সিকিউট করতে হয়, কিছু কমন জব থাকেই, বাট ভেরিয়েশন কিন্তু থাকেই টাইপ অফ
সাইটের জন্য। সাবমিট জন্য কি বলছিল আরেকবার, আমি বলছিলাম ডাটা ফ্লো ডায়াগ্রাম তৈরি করতে। লাইক আমি যখন একটা সাইটের ভিউয়ার বা ভিজিটর হিসেবে এই সাইটটা কিভাবে দেখছি, কি আছে এখানে, কোন স্টেপের পরে আমি কোন স্টেপে যাচ্ছি এবং সেখানে গিয়ে কি পাচ্ছি, আমার মতো করে আমি একরকম হতে হবে, পারফেক্ট হতে হবে বা এটাই হতে হবে ম্যান্ডেটরি না। আমার টার্গেট কিন্তু ভিন্ন। ডাটা ফ্লো ডায়াগ্রাম একদম কমপ্লিট। ডাটা ফ্লো ডায়াগ্রাম থেকে সফটওয়্যার ডেভেলপ হয়, বাট আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য ডাটা ফ্লো ডায়াগ্রামটা তৈরি করছি না। ডাটা ফ্লো ডায়াগ্রামটা তৈরি করছি সফটওয়্যারটা বোঝার জন্য, মনে রাখার জন্য এই ধরনের সফটওয়্যারে এই কাজগুলো করতে হয়, এবং আরো কিছু বিষয় জানার জন্য যে এখানে এই ধরনের কাজ করতে হয়, এটা তো নতুন টাইপের কাজ, এর আগে তো দেখি নাই, এই বিষয়গুলো বের করার জন্য। সেটা বোঝা যাচ্ছে? তো যে কোনো টাইপ, আমি 10টা স্পেসিফিক টাইপ বলবো। ফার্স্ট যে ক্যাটাগরিটা নিয়ে কথা বলবো ফার্স্ট উইকের জন্য, আমি ফার্স্ট উইক সেকেন্ড উইক ধরে ধরে কিন্তু ক্যাটাগরি বলবো, লিখে না। 10টা ক্যাটাগরি বলবো, আমাদের হাতে 10টা সপ্তাহ আছে। প্রতি সপ্তাহের মঙ্গলবারে অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে। অ্যাসাইনমেন্টের ভ্যালু আছে ফাইনাল গ্রেডিং, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টই ভ্যালু ক্যারি করবে। লাস্ট ডেতে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছেন সেটারও পিছনে কিছু ভ্যালু আছে। প্রত্যেকটা ক্লাসের শেষেই ছোট ছোট কাজ করতে দেওয়া হবে, ওটা নিয়ে নেওয়া হবে। তো যেগুলোই নিয়ে নেওয়া হবে বুঝতে পারছেন ওইগুলোরই ভ্যালু আছে। ওকে, সো এই জন্যই বলা হচ্ছে প্রতিটা ক্লাসই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের অ্যাসাইনমেন্টটা জমা হবে প্রতি মঙ্গলবার, নেক্সট মঙ্গলবার বাদ দিয়ে তার পরের মঙ্গলবার। সো টাইম কিন্তু এই উইকে না, পাচ্ছেন না, তারপরের মঙ্গলবার থেকে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে ট্যুরিজম ওয়েবসাইট। ট্যুরিজমের উপরে আপনি ট্যুরিজমের নাম্বার অফ সাইট দেখবেন যেটা আপনার পছন্দ হবে, ভালো লাগবে, বা কয়েকটা সাইট দেখে একটা ফ্লো ডায়াগ্রাম তৈরি করার চেষ্টা করবেন। আপনি একটা সাইট দেখছেন, আপনি মনে করছেন অন্যান্য সাইটের সাথে কম্পেয়ারও করছেন এবং আপনি ফাইনালি একটা রুট দিচ্ছেন, তাহলে এটা হলে বেটার হবে। যদি এই কাজটা এরকম হতো, এটা আরো ভালো মানের ট্যুরিজম সাইট হতো। এই ফিচার গুলো যদি সেখানে থাকতো, আপনি কি বের করছেন, ফিচার দেখে দেখে বের করছেন এবং সাজেস্ট করছেন এবং একটা অ্যাসাইনমেন্ট দাঁড় করাচ্ছেন। সেটা বোঝা যাচ্ছে? এরকম না যে একটা দেখেছি ওইটা দেখে দেখে আমি তুলছি না, আপনি কম্পেয়ার করবেন একটার সাথে আরেকটা, আপনি ডেফিনেটলি ডিফারেন্ট কিছু পাবেন এবং আপনি বুঝবেন যে কোনটা পার্থক্য তৈরি করছে এবং কোনটা যোগ করলে ভালো হবে, কোনটা বিয়োগ করলে ভালো হবে। এই ফিচারটা হয়তো এখানে থাকার দরকার ছিল না, আপনি রাখবেন না, ওই ফিচারটা এখানে থাকার দরকার আছে, তো আপনি সেখানে রাখবেন। সেটা বোঝা যাচ্ছে? সো ফার্স্ট ক্যাটাগরি কি ট্যুরিজম, সহজের দিক থেকে আগাচ্ছি। সেকেন্ড যে ক্যাটাগরিটা নিয়ে আপনারা কাজ করবেন সেটা হচ্ছে সফটওয়্যার কোম্পানি ওয়েবসাইট। কোম্পানি ওয়েবসাইট এক্ষেত্রে আপনারা প্রায়োরিটি দেবেন সফটওয়্যার কোম্পানি ওয়েবসাইট। সফটওয়্যার কোম্পানি 3 নম্বরে রাখবেন গভর্নমেন্টের ওয়েবসাইট। গভর্নমেন্টের পোর্টাল থাকতে পারে, গভর্নমেন্টের মিনিস্ট্রি ওয়েবসাইট থাকতে পারে, গভর্নমেন্টের নিজস্ব ওয়েবসাইট থাকতে পারে, তাই না, ডিভিশনাল ওয়েবসাইট থাকতে পারে। আমরা লোকাল এবং ইন্টারন্যাশনাল ডেফিনেটলি কম্পেয়ার করব। হ্যাঁ, শুধু লোকাল সাইট গুলো দেখে কোনো ডিসিশন নিব না। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তো এদের সাইটের মানও দেখবো, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি সাইটের মানও দেখবো। তো এখন হয়তো বা এটা বলার দরকার নেই যে কিভাবে আপনারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ওয়েবসাইট গুলো পাবেন, গুগল তো আছে, আচ্ছা না? আমি যদি ইউকে বা ইউএসএ গভর্নমেন্টের ওয়েবসাইট দেখতে চাই, পারবো না? নাম্বার অফ লিস্ট আমার সামনে চলে আসবে, কম্পেয়ার করতে পারবো, তাই না? একটা সাইট আছে না পলিসি বাজার, সাইড বাই সাইড বলে না, পলিসি করতে হবে না আপনাদের, আপনারা শুধু কম্পেয়ার করবেন, দুইটা ট্যাবে রেখে সাইট গুলো দেখবেন, বুঝবেন এবং কম্পেয়ার করবেন। ডেফিনেটলি এক একটা টাইপের মধ্যে কিন্তু অনেক সিমিলারিটিস পাবেন। 3 নম্বরে রেখেছি কি গভর্নমেন্টের ওয়েবসাইট। 4 নম্বরে আসবে রিয়েল এস্টেট।
দেশীয় রিয়েল এস্টেট কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড রিয়েল এস্টেট কোম্পানি গুলোর সাথে কম্পেয়ার করে একটা ডাটা ফ্লো ডায়াগ্রাম তৈরি করবেন। রিয়েল এস্টেটের পর আমরা যে ক্যাটাগরিটা নিয়ে আসবো সেটা হচ্ছে স্পোর্টস রিলেটেড ওয়েবসাইট লাইক ক্রিকইনফো, FIFA.com, cricinfo.com আছে না, ESPN, ক্রিকইনফো, এগুলো। ছয় নম্বরে নিয়ে এসেছি আমি কর্পোরেট ওয়েবসাইট। কর্পোরেট হাউস গুলো আছে না ওয়ার্ল্ড ওয়াইড, বড় বড় কর্পোরেট হাউস আছে, রাইট? এছাড়াও কি আছে আমাদের দেশে বড় কর্পোরেট গুলোর মধ্যে আছে বসুন্ধরা, যমুনা, ইউনাইটেড, রাইট? এদের সাইট গুলো আমরা একটু কম্পেয়ার করবো ওয়ার্ল্ড ওয়াইড বড় কর্পোরেট সাইট গুলোর সাথে। আমরা কিন্তু ম্যাক্সিমামই বাইরের দেশের কাজগুলো করে থাকি, তো প্রায়োরিটি পাবে বাইরের সাইট গুলো বেশি, রাইট? আমাদের দেশীয় সাইটের কাজ আমাদের দেশীয় ইন্ডাস্ট্রিতে খুব কম হয়ে থাকে, খুবই কম। শতকরা হয়তো আমরা 5-10% কাজ দেশীয় কাজ করে থাকি। কোন কোন কোম্পানি আছে 100% বাইরের কাজই করে, দেশি কাজ করে না। কর্পোরেট সাইট গুলোর পর যে ক্যাটাগরিটা আসবে আস্তে আস্তে কিন্তু একটু ভলিউম বাড়ছে, তাই না? সো ভলিউম বাড়ার দিকে নিয়ে যাচ্ছি, আমি যাচ্ছি হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, ছোট ছোট টাইপ অফ সাইট। ওখানে ডাটা ফ্লো ডায়াগ্রাম হবে কয়টা? 3টা। হোটেলের একটা, মোটেলের একটা, রেস্টুরেন্টের। হোটেল, মোটেল, রেস্টুরেন্ট একই ক্যাটাগরিতে রাখছি। আমাদের 3টা ডাটা ফ্লো ডায়াগ্রাম হবে, একটা হোটেলের, একটা মোটেলের, একটা রেস্টুরেন্ট। এটা উইক নাম্বার 7, অ্যাকচুয়ালি উইক নাম্বার 9। আমরা ফার্স্ট দুটো উইক অ্যাসাইনমেন্টে যাচ্ছি না। নাম্বার 8, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। তিনটায় আলাদা আলাদা করে একটা অ্যাসাইনমেন্ট হবে। যে কোনো একটা না, তিনটাই করতে হবে, একটা অ্যাসাইনমেন্ট হবে। কাউন্ট হবে কি? একটা। 9 নম্বর ক্যাটাগরি সোশ্যাল নেটওয়ার্ক। দশ, ই-কমার্স। নষ্ট হয়ে গেছে না? তো এরপর থেকে যেন আমাকে বলতে না হয় আমি শুধু অ্যাসাইনমেন্ট কালেক্ট করি। পড়াশোনা করবেন ডাটা ফ্লো ডায়াগ্রাম নিয়ে, আগে সময় পাচ্ছেন, হ্যাঁ? টাফ হয়ে যাবে, অনেক কাজ আরো করতে হবে। এটা তো সাপোর্টিং অ্যাসাইনমেন্ট, কাজ দিব আমি, হ্যাঁ? চিন্তা করেন না, হ্যাঁ কাজ পাবেন। প্রথম দুদিন, আজকে কালকে মঙ্গলবার আছে না, 3টে দিন ডাটা ফ্লো ডায়াগ্রাম বিষয়টা কি, ভিজিও বিষয়টা কি, এটা একটু পড়াশোনা করেন, ঠিক আছে? ফ্লো চার্ট কখনো শুনবেন, কখনো বলবেন ডাটা ফ্লো ডায়াগ্রাম, কখনো বলবেন ফিচার লিস্ট, কয়েকটা নাম পাবেন। সেগুলো বিষয়টা কি সেটা আগে একটু জানার চেষ্টা করেন। তারপরে এটা করার জন্য যে টুলটা ইউজ হবে ভিজিও, তার উপরে একটু স্টাডি করেন। বেশি সময় কিন্তু লাগবে না, এক একটা ক্যাটাগরিতে 2-4 ঘন্টা করে সময় দিলে আপনার একটা ফ্লো চার্ট দাঁড়িয়ে যাবে। আমি একেবারে ইন ডেপথ লেভেল পর্যন্ত যাচ্ছি না। ডেপথ 3, লাইক এটা কি 1 2, এরপরে যদি আরেকটা আসে 3, আমি ডেপথ 3 পর্যন্ত ম্যাক্সিমাম যেতে বলছি। একেবারে
লাস্ট পর্যন্ত যাওয়ার দরকার নেই, একেবারে ফ্লোতে, ফ্লো একটার পর একটা বের হচ্ছে এরকম যদি একটা সেগমেন্টে আরো ডেপথ ফ্লো তৈরি হয়, করতে করতে বোঝা যাবে না আর কি। হ্যাঁ, ম্যাচুরিটিও চলে আসবে। আমার টার্গেট হচ্ছে এখান থেকে ফ্লো ডায়াগ্রাম সম্পর্কে কিছুটা ধারণা তৈরি করা, কিছুটা, যাতে অন্যের ফ্লো ডায়াগ্রাম যারা আপনাদের সিনিয়র হবে, যারা করে দেবে, ওটা যেন দেখে একেবারে নতুন কিছু মনে না হয়, যেটা আপনারা করেছেন অবভিয়াসলি তখন মনে হবে তো আমরা করা শিখেছিলাম একটু একটু করে, তাই না? এটা যেন মনে হয় যে আমরা আগে একটু জানি বিষয়টা। 2 নম্বর হচ্ছে ওই টাইপের ওই ক্যাটাগরি সম্পর্কে ভালো একটা ধারণা, রাইট? এবং ধারণার সাথে সাথে ওই ক্যাটাগরির মধ্যে কি কি কাজ আছে, ফাংশনাল কি কি কাজ আছে সেটা জেনে যাওয়া, যাতে করার জন্য আমরা আগ্রহী হই। আমরা যদি নাই জানি কি হয় ওয়েবে, তাহলে কি শিখব? বুঝতে যাচ্ছে? তো আমরা যদি মেজর এই ক্যাটাগরি গুলো দেখি, আমাদের ম্যাক্সিমাম প্রজেক্ট গুলো এই টাইপেরই হয়ে থাকে, ম্যাক্সিমাম প্রজেক্ট। কখনো কখনো অ্যাপ্লিকেশনের কথা বলবে, অ্যাপ্লিকেশনের বাইরে কিছু না, একটা হচ্ছে ইউজার ইন্টারফেস বা ইউজারের জন্য কাজ করা, আর একটা হচ্ছে কিছু স্পেসিফিক পিপলকে টার্গেট করে সফটওয়্যার ডেভেলপ করা। মাস পিপলকে টার্গেট করে সফটওয়্যার ডেভেলপ হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্ট, আর টার্গেটেড অডিয়েন্সকে টার্গেট করে সফটওয়্যার ডেভেলপ করা কেবল হচ্ছে অ্যাপ্লিকেশন। তো আপনারা যেটা তৈরি করতে শিখবেন দুইটাই পারবেন, রাইট? আপনি অ্যাপ্লিকেশন তৈরি করতে শিখলে ডাইনামিক ওয়েবও তৈরি করতে পারবেন, ডাইনামিক ওয়েব তৈরি করতে শিখলে আপনি অ্যাপ্লিকেশন। ঠিক আছে, শুধু ডাটা ফ্লো ডায়াগ্রামটা বা ওয়ার্ক ফ্লোটা শিখতে। ওকে, তো সবকিছু করতে গিয়ে একটা জিনিস লাগবে, HTML এর ফর্ম, রাইট? এটা ছাড়া কিন্তু আমি ডাটা সার্ভারের দিকে নিতে পারবো না, আর সার্ভার না ডাটা পেলে ডেটাবেসেও রাখতে পারবো না। তো ডেটাবেসের আলোচনা আসলে এখনো অনেক দেরি আছে। আমরা HTML এর ফর্ম সম্পর্কে কিছুটা ধারণা তৈরি করি, আশা করছি অবশ্য সবার আছেন। তারপরেও আলোচনা করতে হবে বলেই আবার আলোচনা করছি। হ্যাঁ, ডায়াগ্রামে কিছু অংশ দেখিয়েছি না, দেখাবো না। আচ্ছা, আমরা নতুন একটা পেজ তৈরি করে নিচ্ছি, পেজটাকে আমি বলছি অ্যাবোটেস। এই পেজটার একটা ইয়ে তৈরি করছি, আমি ক্লোন তৈরি করছি সাইন আপ পেজ নামে। তো ফাইলটার আমি ফাইল থেকে নিয়ে সেভ এজে যাচ্ছি। সেভ এজ করে ফাইলটাকে আমি বলছি সাইন আপ, বলছি সাইন আপ ডট এইচটিএমএল। আমার সাইন আপ ডট এইচটিএমএল টা এসেছে এবং এটা পুরোপুরি আমার অ্যাবাউট আস ফাইলটার ডুপ্লিকেট ফাইল। ঠিক আছে, আমার অ্যাবাউট আস ফাইলটার ডুপ্লিকেট ফাইল। আমি যদি অ্যাবাউট আস এ যাই, এখানে যা দেখতে পাচ্ছি আমার সাইন আপ ফাইলটার মধ্যে ঠিক তাই আছে। সো আমার টাইটেল থেকে শুরু করে সকল কন্টেন্ট কি সেম। সো আমি এখন এটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। সাইন আপটাকে চেঞ্জ করার জন্য ফার্স্টে টাইটেলটা চেঞ্জ করছি, সাইন আপ। এখান থেকে কিছু চেঞ্জ নিয়ে আসি।
সাইন আপ, একটা লাইন দিয়ে দিচ্ছি আমি। এবার যদি একটু চেক করি যে সাইন আপ ফাইলটা কিছুটা চেঞ্জ দেখা যাচ্ছে, টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে সাইন আপ, আর এখানে ভেতরে কন্টেন্টে সাইন আপ বসেছে, একটা হরিজন্টাল বার এসেছে। আমরা এই জায়গাটার মধ্যে একটা ফর্ম তৈরি করার চেষ্টা করব। তো আমাদের যে কন্টেন্ট এরিয়া আছে, কন্টেন্ট এরিয়ার মধ্যে আমি যখন একটা ফর্ম তৈরি করতে যাব, তখন ফর্ম গুলোকে একটু অর্গানাইজ ভাবে তৈরি করতে হয়, তাই না? একটু অর্গানাইজ ভাবে তৈরি করতে হয়। ফর্ম গুলো ওয়েল অর্গানাইজ থাকে, লেবেল গুলো লেফট সাইডে থাকে, ফিল্ড গুলো রাইট সাইডে থাকে, আবার কখনো কখনো যেটা দেখা যায় যে ফিল্ড গুলোর মধ্যেই লেখা থাকে, কখনো কখনো ফিল্ড গুলোর উপরে লেখা থাকে। সো আমি যদি ফেসবুকের সাইন আপ ফর্ম দেখি, আমি যদি জিমেল এর সাইন আপ ফর্ম দেখি, দুজনের দু রকম আর কি। এরা দেখেন ওয়েল অর্গানাইজ, রাইট, স্ট্রাকচারড, এবং ফিল্ড গুলোর মধ্যেই কি লিখেছে, ফিল্ডের নামগুলো কি বসবে সেটা এখানে লিখেছে। জিমেলে ক্রিয়েট অ্যাকাউন্টে গেলে আমি লগ আউট করছি, সাইন আউট করছি। ক্রিয়েট অ্যাকাউন্ট কোথায়? সাইন ইন উইথ ডিফারেন্ট ইউজার বলছে আমাকে। অ্যাড অ্যাকাউন্ট কই গেল? ক্রিয়েট অ্যাকাউন্ট। দেখেন এখানে ফিল্ড গুলোর উপরে লেখা, তাই না? এখানে ফিল্ড গুলোর উপরে আমার ফিল্ডের নামগুলো লেখা। তো দুইজনের দুইটা ফর্ম কিন্তু ডিফারেন্ট। অনেক সময় দেখা যায় যে লেফট সাইডে লেবেল এবং রাইট সাইডে ফিল্ডের এলিমেন্ট গুলো, লেফট সাইডে লেবেল গুলো এবং রাইট সাইডে এলিমেন্ট গুলো, ম্যাক্সিমাম ফর্ম গুলো এরকমই দেখায়। আর আমরা যেহেতু সিএসএস এখনো জানি না, তো আরো সুন্দর করে বা সুন্দর একটা ফর্ম তৈরি করা কিন্তু আমাদের জন্য ডিফিকাল্ট, রাইট? শুধু এইচটিএমএল এর টেবিল জানি এবং ফর্মের এলিমেন্ট গুলো এখন শেখার চেষ্টা করব। তো আমরা টেবিল দিয়েই লেফট এবং রাইট দুইটা কলাম করে এটা করার চেষ্টা করছি। তো দেখি কি হয়। সো আমরা এই পজিশনে একটা ফর্ম নিয়ে নিচ্ছি, ফর্ম যার ভেতরে আমার আসবে টেবিল টিআর এবং যেখানে আসবে আমার টিডি, দুইটা টিডি আসবে। স্ট্রং আমি বলছি নেম, এখানে এসে একটা ইনপুট বক্স আসবে, ইনপুট টাইপ টেক্সট বক্সের জন্য টেক্সট, এবং ফর্মের যে এলিমেন্ট গুলো হবে যার নাম দেওয়াটা ম্যান্ডেটরি, হ্যাঁ, কারণ এই নামগুলোই আমাদের সার্ভার ল্যাঙ্গুয়েজের কাছে কন্টেন্ট হিসেবে বা ভ্যালু কন্টেন্ট হিসেবে পৌঁছবে। বুঝতে পেরেছি? এই নামগুলোই কন্টেন্ট আকারে পৌঁছবে। তো নাম হচ্ছে লাইক আমি এখানে বলছি ফুল নেম,
কি হচ্ছে আমার ইনপুট টাইপ টেক্সট, নেম কি আমার ফুল নেম, আমার একটা টেবিলের একটা রো হয়েছে এবং যার ভেতরে ফিল্ডের নাম এবং ওই একটা টেক্সট ফিল্ড বসেছে, নেম এবং একটা টেক্সট ফিল্ড যেখানে আমি টাইপ করতে পারছি। ওকে, নাও এদিকে এই টেবিলটাকে যদি সেন্টারে নেওয়ার চেষ্টা করি, আগে একটা বর্ডার দিয়ে নেই। লেফট লেভেলটার লেন্থ একটু বাড়িয়ে দেই, সাইজ উইথ 150 পিক্সেল। ওকে, এই লেভেল লেফট সাইডটা বেড়ে গেল। আমাদের কি কি লাগবে? সিভি আর বেসিক ইনফরমেশন। আমাকে রুমা একটা পাঠিয়েছিল, রুমা একটা পাঠিয়েছিল বেসিক ইনফরমেশন। একটা হচ্ছে ট্রেনার ইনফো, ট্রেনার ইনফো, এটা অ্যাসিস্ট্যান্ট, এটা নেই। চেক টু দাও এটা আমার ফিল আপ করেছি, আমার কাছে আছে এটা ফিল আপ করা। আমার অ্যাসিস্ট্যান্ট ট্রেনার গুলো, তাই না? ট্রেনার গুলো ফিল আপ, এদের কাছ থেকে এটা ফিল আপ করার জন্য অলরেডি পাঠিয়েছি। এনআইডিটা আছে না, এনআইডি আর বার্থ রেজিস্ট্রেশন, এটা একটু প্রবলেম আছে। আচ্ছা দেখে নিচ্ছি আমি, তাহলে আমার অ্যাসিস্ট্যান্ট ট্রেনার ইনফরমেশন গুলো ওরা ফিল আপ করে দেবে আমার কাছে। ঠিক আছে,
আচ্ছা, আমি যেটা করছি এখন ফর্মটার যে ইনপুট বক্সটা হয়েছে, ইনপুট বক্সটার উইডথটা একটু বাড়ানোর চেষ্টা করব। ইনপুট বক্সের উইডথ বাড়ানোর জন্য একটা অ্যাট্রিবিউট আছে সাইজ। আমি বলছি সাইজ 40। ইনপুট বক্সের উইডথ বেড়েছে না? ইনপুট বক্সটার উইডথ বেড়েছে। এবার আমার ফর্মের একটা বাটন যা দিয়ে ফর্মকে সাবমিট করা হয় কার কাছে? সার্ভারের কাছে। ফর্মকে যখন আমি সার্ভারের কাছে সাবমিট করতে চাই, ফর্মের একটা টাইপ আছে কি সাবমিট, এবং এটা অ্যাকচুয়ালি একটা বাটন হয় যেখানে আমরা লিখে থাকি বা লেখা দেখা যায় সেভ, আপডেট, রেজিস্ট্রেশন, এগুলো দেখা যায় না? তো সবগুলো বাটন কি টাইপের হয়? সাবমিট টাইপের বাটন হয়। সো আর এই যে ফর্মটা দেখতে পাচ্ছি, ফর্মে মিনিমাম দুইটা অ্যাট্রিবিউট থাকে, একটা হচ্ছে অ্যাকশন আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের মেথড। এটা পোস্ট হতে পারে অথবা গেট। হ্যাঁ, পোস্ট অর গেট, এটা নিয়ে আলোচনায় আসবো বাট এখন না। আমার একটা বাটন এসেছে, আমি যখনই সেভ বাটনটা প্রেস করবো এখানে একটা লোডিং এর মতো হবে, বুঝেছে? একটা লোডিং এর মতো সাইন দেখাচ্ছে না? তার মানে এই ফর্মে একটা ফিল্ড আছে, একটা ফিল্ডের ডাটায় সে অ্যাকশন যেহেতু ব্ল্যাঙ্ক, যে ব্ল্যাঙ্ক অ্যাকশনে এটাকে সাবমিট করার চেষ্টা করছে। এখন এখানে যদি আমরা এরকম একটা ফিল্ড বসাই, একটা অ্যাট্রিবিউট বসাই রিকোয়ার্ড, আমি একটা ব্ল্যাঙ্ক ফর্মই কিন্তু সাবমিট করতে পারছিলাম, রাইট? সাবমিট হচ্ছিল, বাট এখন আমাকে কি বলছে যে প্লিজ ফিল ইন দিস ফিল্ড, আমাকে কিছু ডাটা, যে কোনো ডাটা এখানে দিতেই হবে। কারণ কি, আমি এখানে বলে দিয়েছি কি রিকোয়ার্ড, এই ফিল্ডের ভ্যালুটা ম্যান্ডেটরি। আবার আমরা যখন ফেসবুকে দেখলাম যে ফেসবুকে ইনপুট বক্সের ভেতরে লেখা, এবং ওই লেখাটা উপরে যখন আমরা নতুন করে লিখতে চাচ্ছি সেটা কিন্তু চলে যাচ্ছে। এভাবে লিখতে হলে HTML এর একটা অ্যাট্রিবিউট আছে, এটা 5 এর অ্যাট্রিবিউট, যার নাম কি প্লেস হোল্ডার। হ্যাঁ, প্লেস হোল্ডার। সো আমরা যদি এরকম আমাদের ইনপুট বক্সের উপরে মধ্যে লেখা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে কি প্লেস হোল্ডার। সো এই অ্যাট্রিবিউটটা অ্যাড করি, প্লেস হোল্ডার, এন্টার নেম। এবার একটু লোড দিয়ে দেখি আমাদের এই পেজটাকে, চলে আসে না? এন্টার নেম, কার্সর নিয়ে গিয়ে লিখতে গেলে ওই প্লেস হোল্ডারের লেখাটা চলে যাচ্ছে। আচ্ছা, আরো ফর্মের বেলায় আরো একটা বিষয় আমরা একটু দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা ইনপুট বক্সে লিখতে যাই, মাঝে মাঝে দেখা যায় যে লাইক আমি জিপ কোড লিখতে গিয়েছি,
4 ডিজিট হয়, 5 ডিজিট হয়। 4 বা 5 ডিজিট লেখার পরে এটা আর লেখাই যায় না। কার্সরে আমি যদি টাইপও করতে থাকি সেটা আর উঠে না, রাইট? ব্লক করে দেওয়া, ইনপুট বক্সকে ম্যাক্সিমাম লেন্থ দিয়ে ব্লক করে দেওয়া। তো ডাটাবেসে নরমালি নামগুলো বা ফুল নেমগুলো রাখা হয় 50 ক্যারেক্টারে। ফুল নেমগুলো রাখা হয় কততে? 50 ক্যারেক্টার, ভার্কার 50 তে। কারণ আমাদের দেশ বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির অনেক দেশেই নামগুলো ছোট হলেও মিডল ইস্ট, শ্রীলঙ্কা বা আফ্রিকান কিছু নেশন আছে যেখানে নামগুলো অনেক বড় বড় হয়। তো তাদেরকেও ম্যানেজ করার জন্য নেম লেন্থটা রাখা হয় কত? ম্যাক্স লেন্থ 50। তো আমি এখানে যদি ম্যাক্স লেন্থটা সেট করি, লাইক ম্যাক্স লেন্থ আমি সেট করেছি এবং সেট করে আমি যদি বলি লাইক 12 ফর এক্সাম্পল, যে আমি ম্যাক্স লেন্থ 12 বলেছি, এখন আমি কিন্তু 12 ক্যারেক্টারের বেশি এখানে লিখতে পারবো না। আমার 12 ক্যারেক্টার হয়ে গেছে, একটু গুনে দেখেন স্পেস সহ এটা 12 ক্যারেক্টার হয়েছে। আমি কিন্তু চেষ্টা করছি আলম লেখার, পারছি না, রাইট? ম্যাক্স লেন্থ কি করে দিয়েছে? ওই ইনপুট বক্সটাকে ফিক্স করে দিয়েছে ম্যাক্সিমাম 12 ক্যারেক্টারের জন্য। ঠিক আছে? তো এটা ছিল আমাদের এক একটা করে ফিল্ডের জন্য যে অ্যাট্রিবিউট গুলো মোটামুটি আমাদের খুব ভালো মতো জানতে হয়। রিকোয়ার্ড, প্লেস হোল্ডার, ম্যাক্স লেন্থ, সাইজ, এগুলো। কখনো কখনো ইন্ডেক্স নাম্বার জানতে হয়, বাট এখনকার দিনে ইন্ডেক্স নাম্বারটা ওল্ড ফ্যাশন হয়ে গেছে। ট্যাব ইন্ডেক্স আর কি, যেটাকে আমরা বলি। আমি যদি এখান থেকে বলে দেই ট্যাব ইন্ডেক্স 1, ফ্যাসিলিটি বলতে যেটা বোঝাবে, আমি লাইক লোড দিয়েছি, ঠিক আছে, পেজ লোড দিয়েছি, আমি ট্যাব প্রেস করলাম, আমার কার্সরটা সরাসরি কোথায় চলে আসলো? ফার্স্ট ইনপুট বক্সে। যদি ট্যাব ইন্ডেক্স যদি না দেয়া থাকতো, এগুলো হতো, হ্যাঁ, এগুলো সিলেক্ট হতো, তারপরে ট্যাব দিতে দিতে আমাকে এখানে আসতে হতো। বোঝা যাচ্ছে? তো আপনি ট্যাব ইন্ডেক্স দিয়ে দিতে পারেন, কারণ অনেকেই কি করে এক একটা করে ইনপুট বক্সে যায় এবং ট্যাব দিয়ে দিয়ে নিচের বক্স গুলোতে এসে ডাটাগুলো ফিল করে। সো আমরাও সেটা ফলো করার চেষ্টা করব। ইমেল অ্যাড্রেস, নামটা কি হবে? ইমেল অ্যাড্রেস। টাইপটা কি হয়? ইমেল। টাইপটা হচ্ছে ইমেল। আমি একটু টাইপ গুলো নিয়ে কথা বলি সেক্ষেত্রে। এখানে টোটাল 23টা টাইপ আছে, যার মধ্যে 10-11টা পুরনো, বাকি সবগুলো কি নতুন। আমি পুরনো অ্যাট্রিবিউট গুলোর নাম বলছি: বাটন, চেকবক্স, ফাইল, হিডেন, ইমেজ। এই যে এখানে দেখেন বাটন, চেকবক্স, কালার, ডেট টাইম, লোকাল, ইমেল, এই 5টা আবার কি নিউ, রাইট? ফাইল, হিডেন, ইমেজ, এই 3টা কি পুরনো। পাসওয়ার্ড, রেডিও, রিসেট, সাবমিট, টেক্সট, এগুলো পুরনো। আর বাকি যা দেখতে পাচ্ছেন সবই কি নতুন। প্রবলেম হচ্ছে যে নতুন যে অ্যাট্রিবিউট গুলো আছে এগুলো সব ব্রাউজারে সাপোর্ট করে না। লাইক আমি যদি ডেট দেই, একটা ক্যালেন্ডারের মতো আসে গুগল ক্রমে, বাট মজিলাতে এটা সাপোর্ট করে না। যদি আমি কালার কোড চাই, আমি হয়তো মজিলা ক্রমে সাপোর্ট করছে, এটা আই ব্রাউজারে আর সাপোর্ট করছে না। সো এই অ্যাট্রিবিউট গুলো অনেক পাওয়ারফুল হলেও
দেখা যাচ্ছে যে সবগুলো ব্রাউজার সমানভাবে সাপোর্ট না করাতে আমরা এটাকে গ্লোবাল ইউজে নিয়ে আসতে পারছি না। এখনো ইউনিভার্সাল ওয়েব গুলোতে যে ক্যালেন্ডার গুলো দেখা যায় যে ডেট অফ বার্থ এর জন্য, রাইট, যে তিনটা কলাম করে, ফেসবুকও কিন্তু তিনটা লিস্ট দিয়ে রেখেছে, খেয়াল করেছেন? এরা কিন্তু জাভাস্ক্রিপ্ট ইউজ করে না, এরা HTML ইউজ করেছে। তো যদি দেখা যেত যে আমার সবগুলো ব্রাউজার ডেট ডাটা টাইপটা ফলো করছে বা ডাটাটা ফলো করছে, তাহলে কিন্তু তারা ডেটটা দিয়ে দিত খুব সহজেই, ডেট অফ বার্থটা তারা কিন্তু পেয়ে যেত, তাই না? আচ্ছা, আমি যদি এখানে দেখেন ইমেল ডেটটা দিয়েই দেখি, এক্সাম্পল দেখেন, যদি এটাকে আমি ইমেল অ্যাড্রেস বলছি, তারপর এটা ডেট ডাটা টাইপ একটা ডেট বক্স আসবে গুগল ক্রমের জন্য। এই যে ডেট আমি যখন এখানে নিয়ে আসছি, আমার একটা ক্যালেন্ডারের মতো কিন্তু চলে আসে। আমি যদি সেট করে দেই এখান থেকে, আমি আগাতে যাচ্ছি, পেছাতে পারছি, তাই না? আচ্ছা, তো এই ডেট ক্যালেন্ডারে আমি কোনো একটা ডেট যদি দিয়ে দেই, এটা ডেট কিন্তু বসে যাচ্ছে। বাট এটাকেই যদি আমরা মজিলা ব্রাউজারে নিয়ে যাই, ঠিক আছে, নেই, তাই না? ক্যালেন্ডারটা সাপোর্ট করছে না। আচ্ছা, তো বোঝাই যাচ্ছে যে নতুন অ্যাট্রিবিউট গুলো সবগুলো ব্রাউজারে সমানভাবে সাপোর্ট করে না। আমি কিছুক্ষণের মধ্যেই ফর্মটার উপর একটু প্র্যাকটিস করতে দিব। আমি হয়তো 10-12টা ফর্ম ফিল্ড ইউজ করব, বাকি যেগুলো থাকবে সেগুলো বসে ব্রাউজারে চেক করে করে নিতে হবে। একটা ফিল্ড নেবেন, ডেট দেবেন, কালার দেবেন, ডেট টাইম লোকাল দেবেন, ইউআরএল দেবেন, রাইট, টাইম দেবেন, হ্যাঁ, যে অ্যাট্রিবিউট গুলো আছে প্রত্যেকটা দেখবো এবং চেক করব আর কি, হ্যাঁ, যে কি আউটপুট আসছে। আচ্ছা, ইমেলের জন্য আমরা যাচ্ছি, ইমেল থেকে রিকোয়ার্ড করা হয়েছে ম্যাক্স লেন্থ, ট্যাব ইন্ডেক্স সবকিছু এখানে আছে। এখানে ট্যাব ইন্ডেক্স কত বলছি, 2। আচ্ছা, সো যখন ইমেল অ্যাড্রেসে যাচ্ছি, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হবে, একটু খেয়াল করেন। তো এখানে একটা বিষয় ভুল হয়েছে যে আমি সাইন আপ পেজে যাচ্ছি, বাট সাইন আপ পেজের কোনো লিংক কিন্তু আমরা তৈরি করি না। এটা একটু তৈরি করে আসি আমাদের ইন্ডেক্স ফাইলে এবং আদার্স ফাইলগুলোর মধ্যে। সাইন আপ এসেছে, আমি যদি অ্যাবাউট সাইন আপে যাই, এখন সেটা আমি পাচ্ছি। সো আমি ফার্স্ট ফিল্ডের জন্য ভ্যালু লিখছি, সেকেন্ড ফিল্ডের জন্য যদি আমি যাই, এখানে বলছে প্লিজ ফিল ইন দিস ফিল্ড। আমি যদি কোনো কিছু লিখতে থাকি, আমার মেসেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাকে সে বলছে যে প্লিজ ইনক্লুড অ্যান অ্যাট, আমাকে অ্যাট দ্য রেট অফ সাইন এখানে ইনক্লুড করতে বলছে, ঠিক আছে, ইন ইমেল অ্যাড্রেস, রাইট, যে আমি ইমেল অ্যাড্রেসটা যেটা করছি সেই ইমেল অ্যাড্রেসটার মধ্যে অ্যাট দ্য রেট অফ সাইন না থাকলে সেটাকে ভ্যালিড ভ্যালু ধরবে না। আবার আমি যদি এখানে যাই, মেসেজটা কিন্তু বিট ডিফারেন্ট হবে। সো আমি যদি এখানে যাই, আমি লিখছি, এখানে কিন্তু রিকোয়ার্ড লোড করা হয় নাই, লোড দিয়ে নেই, কোনো কিছুই লিখি নাই,
প্লিজ ফিল ইন দিস ফিল্ড। আবার যখন আমি লিখতে যাচ্ছি প্লিজ এন্টার অ্যান ইমেল অ্যাড্রেস, যেটা বোঝা যাচ্ছে সে কিন্তু আমাকে স্পেসিফিক ভাবে বলছে যে এখানে একটা ইমেল অ্যাড্রেস আপনাকে লিখতে হবে। সো মেসেজেও কিছুটা ডিফারেন্স দেখা যাচ্ছে ব্রাউজার টু ব্রাউজার। তো আমরা ইনপুট বক্স, ইমেল বক্স দেখলাম। এখন পাসওয়ার্ড আমি বলছি, পাসওয়ার্ড টাইপটা কি, পাসওয়ার্ড ট্যাব ইন্ডেক্স আমার এটা 3। সো একটু খেয়াল করেন পাসওয়ার্ড যখন লিখতে যাচ্ছে এখন কি আসবে, পাসওয়ার্ড গুলো হিডেন থাকে অলওয়েজ। আমরা যদি নিজেরাও ফর্ম ফিল আপ করি আর পাসওয়ার্ড যদি দেখা যায় দেখতে কেমন যেন লাগে না, দেখতে কেমন লাগে। সো এই এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে সবার। সো আমি অ্যাড্রেস ফিল্ডে যাচ্ছি। অ্যাড্রেসের জন্য নরমালি আমরা ইউজ করে থাকি টেক্সট এরিয়া। মাল্টিপল লাইনের জন্য আমরা ইউজ করে থাকি টেক্সট এরিয়া। সো টাইপ হিসাবে আমি বলছি, এটা ইনপুট বক্স দিয়ে করলে কি হবে, টেক্সট এরিয়া নেমটা কি হবে, অ্যাড্রেস। যদি এতটুকুই হয় সেক্ষেত্রে দেখা যাবে যে একটা টেক্সট এরিয়ার মধ্যে এসেছে। ওকে, রো আর কলাম বাড়ানোর জন্য, হাইট বাড়ানোর জন্য রোজ হাইটটা বেড়েছে, আর উইডথ বাড়ানোর জন্য কলামস, কলামস আমি বলছি লাইক 30। তাহলে আমার রো আর কলাম বেড়ে দেখা যাচ্ছে যে ওটা আমাদের ইনপুট বক্স গুলোর সমান হয়েছে এবং আমার টেক্সট এরিয়াটা এসেছে। ঠিক আছে, আমি আমার টেক্সট এরিয়াটাকে দেখতে পাচ্ছি। এরপর যেটা আমরা করতে পারি, এটা ড্রপ ডাউন লিস্ট, কান্ট্রি ড্রপ ডাউন লিস্ট। ড্রপ ডাউন লিস্ট তৈরি করার জন্য যেটা করতে হয় আর কি, ড্রপ ডাউন লিস্ট তৈরি করার জন্য সিলেক্ট, শুধু সিলেক্ট দিলে একটা কম্বোর মতো দেখা যাবে এবং তার আন্ডারে অপশনের মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের অপশন ক্রিয়েট করতে পারি আর কি। ড্রপ ডাউনের অপশন আমি ক্রিয়েট করতে পারি। তো অপশন গুলো দেওয়ার আগে সিলেক্ট বক্স আর নেম আমাকে সেট করতে হবে।
কান্ট্রি আর অপশন গুলো আমি এভাবে সেট করছি অপশন সিলেক্ট কান্ট্রি এখানে কিন্তু যেটা হবে যে আমি শুধু সিলেক্ট করতে পারবো যে কি কোন কান্ট্রিটা তো সেক্ষেত্রে বাকি যে অপশন গুলো থাকবে লাইক আমি যে অপশন গুলো তৈরি করছি বাকি অপশন গুলোর ক্ষেত্রে এই বিষয়টা বেশি ক্ষেত্রে দেয়া থাকবে আর কি ভ্যালু বিডি যদি সিলেক্ট হয় তাহলে ভ্যালু যাবে শুধু বিডি বাংলাদেশ সিলেক্ট হলে ভ্যালু যাবে কি বিডি শ্রীলঙ্কা শুরু হলে সিলেক্ট হলে এসআরআই ইউনাইটেড স্টেট ভ্যালু হিসেবে আমরা পাঠাবো ইউএস সো আমি যদি আমার ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করি লাইক ইউনাইটেড স্টেট ভ্যালু হিসেবে সিলেক্ট হয়েছে কি ইউএস তো সার্ভারের কাছে যাবে কোনটা ইউএস নাম কি আমার কান্ট্রি সিলেক্টের উপরে যে নামটা দেওয়া আছে আচ্ছা এরপরে আমাদের জন্য যেটা দরকার পড়বে সেটা হচ্ছে আমরা ড্রপ ডাউন লিস্ট শিখলাম এরপরে আমরা শিখবো হচ্ছে কিভাবে রেডিও বাটন তৈরি করা যায় রেডিও বাটনের জন্য আবার আমরা ইনপুট টাইপে চলে আসব ইনপুট টাইপ হচ্ছে আমার রেডিও বাটনে নেম সেট করতে হয় লাইক আর রেডিও বাটনে আমি ভ্যালু কিন্তু লিখতে পারি না সো ভ্যালু এখান থেকে দিয়ে দিতে হয় যে জায়গাগুলোতে আমি ভ্যালু লিখতে পারি না লাইক ড্রপ ডাউন লিস্ট ভ্যালু লিখতে পারি না ওখানে কি দিতে হবে ভ্যালু ফিক্স করে দিতে হবে আমি রেডিও বাটনে ভ্যালু লিখতে পারি না শুধু ক্লিক করতে পারি সো ওখানে আমাকে ভ্যালু ফিক্স করে দিতে হবে রেডি বাটন তৈরি করেছি এখন যদি এখানে যাই লিস্টে যাই এই মেল ফিমেল অপশন সিলেক্ট করা যাচ্ছে যে কোনো একটা কিন্তু সিলেক্ট হচ্ছে খেয়াল করেছেন না কারণ কি এটা একই গ্রুপে আছে একই গ্রুপের একসাথে একাধিক রেডিও বাটন সিলেক্ট করা যায় না গ্রুপ কিভাবে হয়েছে গ্রুপ হয়েছে নামগুলো সেম ফিল্ডের নামগুলো সেম হওয়াতে তারা এই দুইটা ফিল্ড কি হয়ে গেছে একই গ্রুপে পড়েছে সো আমি যদি এরকম 5টা রেডিও বাটন তৈরি করি 5টার নামই কি সেম এই 5 জনের মধ্যে সিলেক্ট করা যাবে কয়টা যে কোনো একটা বোঝা যাচ্ছে আমি যদি নেম ডিফারেন্স করি সেক্ষেত্রে আপনি দুইটাকেই সিলেক্ট করতে পারবেন বোঝা যাচ্ছে আচ্ছা তাহলে আমাদের একই গ্রুপের হতে হবে তো নাও এখন মেল আর ফিমেল আমার হয়েছে এবং জেন্ডার ফিল্ডটা আমরা পেয়েছি ড্রপ ডাউন লিস্ট পেয়েছি আমরা রেডি বাটন পেয়েছি আমাদের এখন যেটা পেতে হবে সেটা হচ্ছে লাইক আমি অত্যন্ত ইম্পর্টেন্ট আরেকটা বলছি আপলোডের জন্য আমরা ফাইল অডিও ভিডিও অনেক কিছুই আপলোড করতে চাইতে পারি সো সেক্ষেত্রে আপলোডের টাইপটা হবে কি ফাইল এখানে নেম ভ্যালু এগুলো ভ্যালু থাকবে না নেম দিয়ে দেবেন লাইক আপলোড সো এবার যদি আমরা দেখি যে ব্রাউজ অপশনটা চলে আসবে হ্যাঁ ব্রাউজ অপশনটা চলে আসবে যে আমি চুজ ফাইল করতে পারছি আমার মেশিন থেকে হ্যাঁ আমি চুজ ফাইল করতে পারছি আমার মেশিন থেকে সো আমি আমার মেশিনের যে কোনো জায়গা থেকে কি করতে পারছি আমার ফাইল চুজ করে দিতে পারছি
তাই না? john.jpg একটা ফাইল এখানে সিলেক্ট হয়ে এসেছে। আচ্ছা, সো আমাদের ফর্মের ভেতরে আরো আরেকটা বিষয় একটু ইম্পর্টেন্ট, সেটা যেটা দেখাতে হবে সেটা হচ্ছে লাইক কখনো কখনো আমরা চেক বক্স ইউজ করে থাকি এগ্রিমেন্টের জন্য, যে চেক বক্স টিক মার্কস দিতেই হয়। সো আমাদের চেক বক্সটা কিভাবে আনতে পারি সেটা এখন একটু দেখবো আর কি। সো চেক বক্সের জন্য নরমালি আমরা ইউজ করে থাকি ইনপুটেরই একটা টাইপ চেক বক্স। আমি যদি বলি আই এগ্রি, সেক্ষেত্রে ইনপুট বক্সের জন্য টাইপ হবে কি চেক বক্স, এবং এই ক্ষেত্রে আমাদের নেম লাইক এগ্রি হবে। এখানে ভ্যালু ক্লিক করলে অন হয়, আর যদি না ক্লিক করা হয় তখন ভ্যালুই সার্ভারের কাছে যায় না। সো আমরা যদি দেখি চেক বক্স চলে আসছে, আমি টিক মার্কস দিতে পারি, আবার টিক তুলেও দিতে পারি। আবারও দেখছি আমি টিক দিতে পারি, আবার টিক তুলেও দিতে পারি। বোঝা যাচ্ছে? সো আমি চেক বক্স নিতে পারছি। সেখানে কি কি হলো তাহলে? আমি ইনপুট বক্স দিতে পারছি, আমি ইমেল বক্স দিতে পারছি, আমি পাসওয়ার্ড বক্স দিতে পারছি, টেক্সট এরিয়া আছে, ড্রপ ডাউন লিস্ট, রেডিও বাটন, ফাইল অপশন, চেক বক্স। এছাড়াও আমি ডেট দেখিয়েছি, কালার আছে যেগুলো অনেক সময় ইউজ করা হয়ে থাকে। নরমালি ফর্ম, যে কোনো ধরনের ফর্ম তৈরি করার ক্ষেত্রে এই এলিমেন্ট গুলোকেই বেশি দেখা যায়, অন্যান্য এলিমেন্ট গুলোর ইউজ রেয়ার কেসে হয়ে থাকে। সো এই ফর্মটাই যেটা আমরা এখন প্র্যাকটিস করলাম, সেটা আমরা এখন নিজেরাই তৈরি করার চেষ্টা করবো। আমরা তো দেখেছি তাই না, দেখেই তো শিখতে হয়, দেখা একটা করে শেখা। তো এটা আমরা একটু শিখে নেওয়ার চেষ্টা করবো, করা শুরু করি সবাই।